কণ্টকনগর জলরাজ্যের জলকুমারী আলোকমালা আজ একটা ডিম দিয়েছে। ডিম দেওয়ার কারণে সে আজ ভীষণ খুশি। কি মিষ্টি ডিম আমার! কদিন পর এই মিষ্টি ডিম থেকে আমার মিষ্টি একটা ছানা বের হবে, আমার সোনা বাছা। আচ্ছা, তোর নাম কি দেওয়া যায় বলতো? এখানে কি করা হচ্ছে শুনি? আমার ছানার সাথে কথা বলছো বুঝি? তা কি কথা হচ্ছে গো? ছানার নাম কি রাখবো তাই নিয়েই কথা বলা হচ্ছে। আমার তো মনে হয় ডিম ফুটে আমার কন্যা সন্তানই হবে। জানো তো, যদি আমার কন্যা সন্তান হয় তবে আমি নাম দেব মুক্তমালা। অনেক সুন্দর নাম হবে। আর যদি ছেলে হয় তবে নাম দেব শামুক কুমার। শামুক কুমার? বাহ, এই নামটাও অনেক সুন্দর। আলোকমালা, তুমি ডিমে তা দাও, আমি তোমার জন্য খাবার সংগ্রহ করে আনছি। এরপর বিজয় কুমার খাবারের সন্ধানে চলে যায় আর আলোকমালা ডিমে তা দিতে শুরু করে। অন্যদিকে জলরাজ্যের দক্ষিণে বাস করত বিশাখা নাগিন। নাগিন খুব চিন্তিত ছিল, কারণ তার ডিম দেওয়ার সময় হয়ে গিয়েছিল। আমার তো ডিম দেওয়ার সময় হয়ে গেছে, কিন্তু আমি তো জলের নিচে ডিম দিতে পারবো না। জলভাগ আমার ডিম দেওয়ার জন্য নিরাপদ জায়গা নয়। মনে হচ্ছে কালকের মধ্যে আমি ডিম দেব, তাই এক্ষুনি আমাকে স্থলভাগে যেতে হবে। এরপর বিশাখা নাগিন স্থলভাগে যাওয়ার জন্য রওনা হয়ে পড়ে। বিশাখা নাগিন অনেক পথ পাড়ি দিয়ে অবশেষে নদীর পাড়ে উঠে আসে এবং ডিম দেওয়ার জন্য নিরাপদ জায়গা খুঁজতে থাকে। এই তো, এই জায়গাটাই নিরাপদ মনে হচ্ছে। এই গভীর অরণ্যে কেউ আসবে না, আমি নিশ্চিন্তে ডিম দিতে পারবো। এবার আমাকে থাকার জন্য একটা কুটির বানাতে হবে। এরপর নাগিন জাদু বলে এক কুড়াল প্রকট করে। এরপর সেই কুড়াল দিয়ে বড়সড় একটা গাছ কাটে। আবার এই গাছের কাঠ দিয়ে এই সুন্দর একটা বাড়ি বানাই। বিশাখা নাগিন তার ভাবনা মতো কাঠ দিয়ে সুন্দর একটা বাড়ি বানিয়ে ফেলে। এবার আমি নিশ্চিন্তে এই ঘরে ডিম দিতে পারবো। আলোকমালা, তোমার জন্য খাবার এনেছি, তাড়াতাড়ি খেয়ে নাও। নাও খাওয়া ছেড়ে ডিমে তা দিলে তুমি যে অসুস্থ হয়ে পড়বে, আর তুমি অসুস্থ হলে আমাদের সন্তানকে সামলাবে কে শুনি? দাও, খাবার দাও, খেয়ে নিচ্ছি। আলোকমালা কোনো কথা না বলে খাবার খেতে শুরু করে। এদিকে বিশাখা নাগিন তার কাঠের বাড়িতে একটা ডিম দিয়েছে। ডিম থেকে তুই বের হলে আমি তোকে খুব যত্নে রাখবো, তোর আমি কোনো ক্ষতি হতে দেব না। দুই পরিবারই তাদের ডিমকে যত্নে আগলে রাখছিল, কিন্তু তাদের এই খুশি বেশি দিন স্থায়ী হয় না। তাদের জীবনে শোকের ছায়া নেমে আসে। হঠাৎ একদিন জলভাগ আর স্থলভাগ কাঁপতে শুরু করে এবং শুরু হয় ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে পুরো এলাকা কাঁপতে শুরু করে। তখন কেউ যেন স্থির হয়ে দাঁড়াতে পারছিল না। বিজয় কুমার, আমার ডিমকে দেখে রাখুন, এত ঝড়ে আমার ডিম যে হারিয়ে যাবে। বিজয় কুমার ডিমকে আগলে রাখার অনেক চেষ্টা করে, কিন্তু সমুদ্র তখন ভয়ানক রূপ ধারণ করেছিল। প্রবল ঢেউয়ের কারণে আলোকমালার ডিম ভেসে যায়, কিন্তু তারা কিছুই করতে পারে না। তাদের পুরো প্রাসাদ ভেঙে তছনছ হয়ে যায়। হঠাৎ প্রাসাদের একটি পিলার এসে বিজয় কুমারের উপর পড়ে যায়। বিজয় কুমার রক্তাক্ত হয়ে যায়। বিজয় কুমার, আমি তোমার কিচ্ছু হতে দেব না। আলোকমালা পিলারটি সরানোর চেষ্টা করে, কিন্তু সে বারবার পিলার সরাতে ব্যর্থ হয়। আলোকমালা, আমার সময় শেষ হয়ে এসেছে, আমি আর বাঁচব না। তুমি দ্রুত এই স্থান ত্যাগ করো, নিরাপদ স্থানে চলে যাও। এই বলে বিজয় কুমার সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর আলোকমালা ঝড়ের মধ্যেই সেই স্থান ত্যাগ করে যেতেই যাচ্ছিল। এদিকে স্থলভাগে ঝড়ের তাণ্ডব যেন বেড়েই যাচ্ছিল। এত ঝড় বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে তো আমি ঘরেও ফিরতে পারছি না। বাড়িতে আমার ডিমটা একা রয়েছে। না, আমাকে আর দেরি করলে চলবে না, এক্ষুনি আমাকে বাড়িতে ফিরতে হবে। বিশাখা নাগিন ঝড় বৃষ্টি উপেক্ষা করে বাড়ির দিকে যেতে থাকে, কিন্তু সে বাড়ির সামনে গিয়ে হতবাক হয়ে যায়, কারণ ঝড়ের তাণ্ডবে তার পুরো বাড়ি ভেঙে গিয়েছিল, আর সেই সাথে তার ডিমও ভেঙে গিয়েছিল। আমার
ডিম, হে বিধাতা, এবারও আমি আমার সন্তানকে পৃথিবীতে আনতে পারলাম না। আমি কি কোনোদিন সন্তানের মুখে মা ডাক শুনতে পারবো না? নাগিন তার অনাগত সন্তানের জন্য ভীষণ ভেঙে পড়েছিল। ধীরে ধীরে ঝড়ের তাণ্ডব কমে যায়, চারপাশের পরিবেশ নিস্তব্ধ হয়ে যায়, শুধু ভেসে আসে এক মায়ের আর্তনাদ। নাগিন তার অনাগত সন্তানের জন্য কিছুই করতে না পারায় নিজেকে অপরাধী মনে করছিল। আমি আমার সন্তানের জন্য কিছুই করতে পারলাম না। আমি এক হতভাগা মা, যে সন্তানকে পৃথিবীর আলো দেখাতে পারলাম না। পরের দিন হতেই নাগিন যখন আবার সমুদ্রপথে যাওয়ার জন্য নদীর তীরে যায়, সে দেখে একটা ঝিনুকের ওপর একটা ডিম চকচক করছে। এই ডিমটা এখানে কি করে এলো? কি সুন্দর একটা ডিম! এই ডিমটা না জানি কার। মনে হচ্ছে ডিমটা হারিয়ে গেছে। নাগিন আর কিছু না ভেবে ডিমটি হাতে তুলে নেয় আর বলে, ডিমটা দেখে মনে হচ্ছে একে কিছুক্ষণ তাপ দিলেই ডিম ফুটে ছানা বের হবে। নিজের সন্তানকে তো ডিম থেকে বের করতে পারলাম না, এই ডিম থেকে আমি ছানা বের করব। এরপর নাগিন আবার একটি সুরক্ষিত ঘর তৈরি করে আর সেই ঘরে ওই ডিমটিতে তা দিতে শুরু করে। নাগিনের তা দেওয়ার কারণে কিছুক্ষণের মধ্যেই ডিম ফুটে এক ছোট্ট মৎস্যকন্যার জন্ম হয়। ডিম ফুটে তো এক মৎস্যকুমারীর জন্ম হলো। তবে এটা মৎস্যকুমারীর ডিম ছিল? একি, বাচ্চাটা এভাবে কাঁদছে কেন? মনে হচ্ছে স্থলভাগে এর শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এক্ষুনি একে জলে রাখার ব্যবস্থা করতে হবে। এরপর নাগিন একটি চৌবাচ্চায় ছোট্ট মৎস্যকুমারীকে রাখে। চৌবাচ্চার জলে রাখার সাথে সাথে ছোট্ট মৎস্যকুমারী কান্না থামায় আর জলে খেলতে শুরু করে। এই ছানাকে আমায় তার মা বাবার কাছে পৌঁছে দিতে হবে। আমি আজকেই একবার জলরাজ্যে যাব। যেই কথা সেই কাজ। বিকেল হতেই নাগিন সদ্য জন্মানো মৎস্যকুমারীকে কোলে নিয়ে জলরাজ্যে যায়। কিন্তু জলরাজ্য একদম নিশ্চুপ ছিল, কোথাও কোনো প্রাণীর ছাপটুকুও ছিল না। জলরাজ্য পুরোটাই পরিত্যক্ত ছিল। জলরাজ্যে তো কেউ নেই, এখানে থাকা নিরাপদ নয়। আমাকে এক্ষুনি স্থলভাগে যেতে হবে। এরপর নাগিন ছোট্ট মৎস্যকুমারীকে নিয়ে স্থলভাগে তার বাড়িতে আসে আর মৎস্যকুমারীকে আবারও চৌবাচ্চায় রেখে দেয়। তোর কোনো ভয় নেই, আজ থেকে তুই আমার সন্তান। সবাই জানবে নাগিনের ডিম ফুটে মৎস্যকুমারী জন্ম নিয়েছে। আমি সবাইকে জানাবো তুই বিধাতার দান। আজ থেকে তুই আমার কন্যা ঝিনুকমালা। এরপর থেকে নাগিন তার আদর যত্নে ভালোবাসায় ঝিনুকমালাকে বড় করতে থাকে। এভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েক বছর। ঝিনুকমালা এখন অনেকটা বড় হয়েছে। মা, আমি তোমার মতো দেখতে নই কেন? তুমি সব জায়গায় যেতে পারো, আর আমাকে শুধু এই চৌবাচ্চায় বন্দি থাকতে হয়। এটা কেন মা? তবে কি আমি তোমার মেয়ে নই? কে বলেছে তুই আমার মেয়ে নোস? তুই আমারই মেয়ে, আমি তোর মা। বিধাতা তার আশীর্বাদ রূপে তোকে আমার কাছে দিয়েছে। চল, আজ তোকে আমি পদ্ম পুকুরে নিয়ে যাব। এরপর নাগিন ঝিনুকমালাকে কোলে নিয়ে পদ্ম পুকুরে যায় আর পদ্ম পুকুরে নেমে ঝিনুকমালা অনেক খুশি হয়ে যায়। মা, আমার তো এখানে থাকতে খুব ভালো লাগছে। আমি আজ অনেক খুশি মা। এরপর ঝিনুকমালা পদ্ম পুকুরে সাঁতার কাটতে থাকে। আমি একটু পুকুরের তলদেশ থেকে ঘুরে আসি। এই বলে ঝিনুকমালা পুকুরের তলদেশে চলে যায়। আর কিছুটা গভীরে যেতেই ঝিনুকমালা দেখে একটি খাঁচায় এক মৎস্যকুমারীকে বন্দি করে রাখা হয়েছে। একি, তুমি এই খাঁচায় বন্দি কেন? কে তুমি? আর এভাবে তোমাকে কে বন্দি করেছে? আমি আলোকমালা, কণ্টকনগর জলরাজ্যের রাজকুমারী। এক রাক্ষসী আমাকে এই পুকুরে বন্দি করে রেখেছে। তুমি চলে যাও, নয়তো ওই রাক্ষসী তোমাকেও বন্দি করবে।
তুমি চিন্তা করো না, আমি তোমাকে এই খাঁচা থেকে মুক্ত করব। এরপর মুক্তমালা যেই না খাঁচায় হাত দিতে যায় অমনি সেখানে ডনা রাক্ষসী চলে আসে। এরপর রাক্ষসী ঝিনুকমালাকেও বন্দি করে ফেলে। এদিকে এ কি, কন্যা এখনো আসছে না? তবে কি ঝিনুকমালা কোনো বিপদে পড়েছে? আমাকে এক্ষুনি পুকুরের তলদেশে যেতে হবে। এরপর নাগিন পুকুরের তলদেশে যায়। এবার এই ছোট্ট মৎস্য কুমারীকে আমি তেলে ভেজে খাবো। আমি বেঁচে থাকতে তুই আমার কন্যার কোনো ক্ষতি করতে পারবি না রাক্ষসী। তোর এত বড় সাহস, তুই দিবি আমায় বাধা? আমি ডনা, যা চাই তা আদায় করেই ছাড়ি। এরপর নাগিন আর রাক্ষসীর মাঝে যুদ্ধ লেগে যায়। যুদ্ধের এক পর্যায়ে নাগিন তার বিষাক্ত বিষ রাক্ষসীর দিকে ছুঁড়ে মারে। সঙ্গে সঙ্গে রাক্ষসী বিষে নীল হয়ে যায়। এই পুকুরের পথ ধরে আমাদের নদী পথে যেতে হবে, কারণ এখানে আমার বিষ ছড়িয়ে গেছে। এখানে তোমরা কিছুক্ষণ থাকলে তোমাদের মৃত্যু হবে। তোমরা আমার সাথে চলো। নাগিন তাদের খাঁচা থেকে মুক্ত করে। তারপর তারা পুকুরের এক পথ ধরে নদী পথে যায়। এখন আমরা নিরাপদ। তোমাকে অনেক ধন্যবাদ। আজ তোমার জন্য আমি প্রাণে বাঁচতে পেরেছি। নাগিন, এটা কি সত্যি তোমার মেয়ে? যদি এ তোমার মেয়ে হয় তবে ও মৎস্যকুমারীদের মতো কেন? আমাকে সত্যিটা বলো। কেন জানি না, একে আমার খুব আপন মনে হচ্ছে। এরপর নাগিন আলোকমালাকে সবটা খুলে বলে। সব শুনে আলোকমালা অঝরে কাঁদতে থাকে। নাগিন, ও ও আমার মেয়ে মুক্তমালা। ঝড়ে আমার ডিম হারিয়ে গিয়েছিল। এরপর আলোকমালাও সমস্ত ঘটনা খুলে বলে। তবে কি এই মৎস্যকুমারী আমার মা? হ্যাঁ মা, যা, ওই তোর আসল মা। আমি তো তোকে শুধু লালন পালন করেছি। না নাগিন, মুক্তমালা শুধু আমার একার মেয়ে নয়, ও তোমারও মেয়ে। আজ থেকে আমরা দুই মা মিলে আমাদের সন্তানকে বড় করব। আজ আমি অনেক খুশি, কারণ আমার কাছে আমার দুই মা রয়েছে।